নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। সকালবেলায় আজকে এখন অনেক সকাল, এখন টুপুরকে অসময়ে করে দিচ্ছি ম্যাগি। সাধারণত এই সময়টা আমাদের বাড়িতে ম্যাগি হয় না। টুপুরের সিইউইটির আজকে সেকেন্ড ডেট, যার ফলে সে পরীক্ষা দিতে যাবে। তাকে এমটি স্টমাকে তো পাঠানো যাবে না, আমরা যদিও কিছু না খেয়েই যাচ্ছি, চা খেয়েই যাচ্ছি, কিন্তু তার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। আর ম্যাগি করতে করতেই বাইরে খুব সুন্দর একটা আওয়াজ পেলাম। আসলে পুরুষোত্তম মাস শুরু হয়েছে, তো তাই জন্য এরকম নগর কীর্তন এবার চলতেই থাকবে। যে ঘড়িটা খানিকটা ফাস্ট, সেই ঘড়িতেও দেখুন এখন মাত্র 6টা বাজে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরা শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আজকে আমার মেয়ের সিইউইটির সেকেন্ড ডে, মানে 2 নম্বর দিনে পরীক্ষা দিতে যাচ্ছে। তো 4টে পেপার বা 5টা হতে পারে, 5টা সাবজেক্ট অনেকে চুজ করে, টুকু চুজ করেছে 4টে। তো আজকে তার চতুর্থ পরীক্ষা, সেই জন্য আমরা ওই একই জায়গাতে একটু বাদেই বেরোবো, 6:30টার সময় বেরোবো। হাতে যখন খানিকটা সময় আছে, ভাবছি এবার পাস্তাটা একটুখানি বানিয়েই ফেলি। সেটা অবশ্যই বানাবো লাঞ্চের জন্য, এটা তৈরি করেই রেখে যাব, কারণ মহারানী ভিক্টোরিয়া আমার বাড়িতে এসে আর ভাত খেতে চাইবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি। এটা দিসানোর পাস্তা, 100% দুরুম ভিট দিয়ে তৈরি একটা পাস্তা। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদম ময়দা ফ্রি, কোলেস্টেরলও ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সাথে সাথে স্যালাডের জন্য কিন্তু পারফেক্ট। ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ আর সাইজ এতটাই পারফেক্ট যে কোনো সস বা মশলা অনায়াসে এর ভেতর ঢুকে যায়, আর খেতেও দারুণ হয়। আজকে আমি বানাচ্ছি টমেটো দিয়ে। তাহলে এরপরে মেয়েকে দিয়ে আসি। আমি কিন্তু এটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিনবেন। কার্তিক মাসে, পুরুষোত্তম মাসে এই হরিধ্বনি কানে গেলে সত্যিই খুব আনন্দ হয়। তবে আপনাদের কার কী অভিজ্ঞতা জানি না, আমাদের শিলিগুড়িতে কিন্তু এখনও একটু কম ভলিউমে হলেও আজান শোনা যাচ্ছে। কিন্তু ভোরের বেলা যেটাকে ফজরের আজান বলে, সেই আজানটা কিন্তু এখন বেশ ভালোই শোনা যাচ্ছে। কারণ ভোরবেলা চতুর্দিক নিস্তব্ধ থাকে, দিনের অন্যান্য সময়ে যে মানে ভলিউমে শোনা যায়, ভোরের বেলায় খুব স্বাভাবিক একই ভলিউমে থাকলে একটু জোরে শোনা যায়। এখনও কিন্তু দিব্য শোনা যাচ্ছে। তো যাই হোক, ভালোই লাগে আমার আজান শুনতে আমার খুব ভালো লাগে। যে যাই হোক না কেন, কোনো ধর্মের মানুষ তাদের নিজেদের ইষ্ট দেবতাকেই তো ডাকছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ঘটনা যে এই পুরুষোত্তম মাস বা এই নগর সংকীর্তন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, আজানও প্রত্যেক দিন শুনতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু একটা হরি মন্দির আছে, সেখানে আগে নিয়মিত সংকীর্তনে কাঁসর ঘণ্টার আওয়াজ পেতাম, সেটা কিন্তু এখন আর পাচ্ছি না। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, নগর সংকীর্তন শুনতে পেলেই হলো। আর আমরা যেহেতু হিন্দু, বাড়িতে হরিনাম চালিয়ে দিলেই হলো, অসুবিধা তেমন কিছু নেই। তবে অনেকেই যেটাকে এবারে হাহাকার করছেন যে বিশেষ একটি ধর্মের প্রতি মানে সমগ্র মিলিয়ে আর কি ভীষণ খারাপ একটা কিছু হচ্ছে, তেমনটা কিন্তু হচ্ছে না। বাস্তব চিত্র এটাই। বরং হিন্দুদের প্রত্যেক দিন মাইকটাই বন্ধ হয়ে গেছে, কিন্তু মুসলিমদের আজান কিন্তু শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। তো ঠিক আছে, যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। আমার নিজের তাতে মনে হচ্ছে যে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। আর ওই যেটাকে বলে হরি মন্দিরে তারা মাইক্রোফোন বন্ধ করে দিয়েছে সরকারি নির্দেশিকা মেনে, সেটা তাদের নিজস্ব ডিসিশন। তারা যদি আবার চালাতে চান তাহলে আশপাশের মানুষেরা খুব একটা বেশি আপত্তি করবেন এমনটা নয়। তো যাই হোক, এখন বকবক করতে করতে আমার হয়ে গেল, এরপরে বেরোবো। তো দাদুকে একটু নমটম করে নিল, খুব হামি টামি খেয়ে, খুব চাদর টাদর করে। তারপর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ওই পরীক্ষা কেন্দ্রেতে। একই জায়গাতে পড়েছে, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হলেও আজকে যেহেতু একদম সকাল, সেহেতু খুব একটা অসুবিধা হবে না। আমরা 6:30টার মধ্যে মোটামুটি বাড়ি থেকে বেরিয়েই গিয়েছি। ও টুপুর বলেছিল 7টার মধ্যে ঢুকতে হবে। আগের দিনে আমরা দেখেছি 2:30টার সময়েও, মানে 3টে থেকে পরীক্ষা শুরু, টুপুর বলেছিল 1টার মধ্যে ঢুকতে হবে, কিন্তু 2:30টার সময়ও তো দৌড়তে দৌড়তে মানুষের ঢুকেছে, মানে বাচ্চারা ঢুকেছে এবং ঢুকতে তাদের দিয়েছে। তাই আমরা বলছি, দেখ বাবু, অত তাড়াতাড়ি করে যাওয়ার কোনো দরকার নেই। টুপুর ওর বাপের মতো, যা নিয়ম তা নিয়ম, আমাকে সেটা করতেই হবে।
তবে হ্যাঁ, আগের দিনে ও খানিকটা দেখে শুনে ওর কিছুটা টেনশনটা মিটেছে। মেটার পর সে কিন্তু এখন আজকে অতটাও তাড়াহুড়ো করছে না। আচ্ছা, এই জায়গাটাতে একটা নার্সারি আছে যেটা শিলিগুড়ি আমাদের পোস্ট অফিস তার উল্টো দিকে, ওখানে কিন্তু ডাইরেক্ট পটে পদ্ম বিক্রি হচ্ছে বন্ধুরা। হয়তো দামটা খানিকটা বেশি নেবে, কিন্তু বিক্রি হচ্ছে। যারা ডাইরেক্ট পট কিনতে চান তারা কিন্তু এখান থেকে কিনতেই পারেন। তবে হ্যাঁ, ট্রপিক্যাল ভ্যারাইটি কিনবেন, ওদেরকে জিজ্ঞেস করে নেবেন যে এটা কি ট্রপিক্যাল ভ্যারাইটি, তাহলে কিনবেন, না হলে কিন্তু কিনবেন না। না হলে ট্রপিক্যাল ভ্যারাইটিতে ফুলের সংখ্যাটা বেশি থাকে, অন্যগুলোতে নয়। তো যাই হোক, ঠিক আছে, পুরো রাস্তায় ফাঁকা ছিল, শুধু জাংশনের কাছটাতে এসে প্রচণ্ড ভিড় হয় এই সময়টাতে। বিভিন্ন রকম ওই ভলভো বাসগুলো যেমন আসে, আবার তেমন সারা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গেও কিছু কিছু বাস এই জায়গাটা থেকে ছাড়ে। আর তাছাড়া এখানে তো শিলিগুড়ি জাংশন স্টেশনটাও আছে, ওই ট্রেনও আসে কয়েকটা সকালবেলাতে আসে, ট্রেন ছাড়ে, যার ফলে এই জায়গাটাতে যাত্রীর ভিড়টা সকালবেলাতে হোক সারাদিনেই হোক প্রচুর পরিমাণে থাকে। তো এখন ওটা পেরিয়ে যাওয়ার পর আবার রাস্তাটা পুরোপুরি খালি। দার্জিলিং মোড়ের জ্যামটা নিয়ে একটু চিন্তা ছিল, তবে আগের মতো তো দার্জিলিং মোড়ে জ্যাম হয় না। তো তবুও যাই হোক ছিল, কিন্তু সেটা একেবারে ফাঁকা মানে খাঁকা করছে এরকম একটা অবস্থা। হনুমানজির ওখানে সংকটমোচনের একটা মন্দির ছিল, মেয়েটা আমার কি সুন্দর হাত তুলে প্রণাম করলো, দেখে মাঝে মাঝে ভালো লাগে জানেন তো। বাড়ি থেকে যা শেখে সেটাই পরবর্তীকালে তারা মেনে চলার চেষ্টা করে। অনেক সময় হয় যে সঙ্গগুণেই বলবো আমি, সঙ্গ দোষ নয়, সঙ্গগুণে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়। কিন্তু ওই আর কি, আমি নিজেকে তো দেখে বুঝতে পারছি আমার মায়ের শিক্ষাটাই ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু পরবর্তীকালে পালন করছি। তো টুপুরের এখন একটু ঘুম ঘুম পেয়েছে, কিন্তু তাও তাকিয়ে তাকিয়ে দেখছে, আমিও দেখছি। সেটা হচ্ছে একের পর এক ডিপিএসের বাস, কোনো একটা ডিপিএসের বাস এই সময়টাতেই যাবে হয়তো বা হাতি মোড়ে, তারা বাচ্চাগুলোকে তুলবে। আমরা এরকম বাসে জন্য অপেক্ষা করতাম, বাচ্চাকে তুলে দিতাম। সেগুলো ওর মন খারাপ করছে, এখনও ততটা করবে না বন্ধুরা, সদ্য সদ্য পেরিয়েছে তো। আর কিছুদিন পরে খুব বেশি মন খারাপ করবে, আর যত ম্যাচিওর হবে তত বুঝতে পারবে বাইরের জগৎ দেখে যে এই সময়টাই তার জীবনের সেরা সময় ছিল। এখন একটুখানি ও ঘুমিয়ে পড়েছে, আর আমি এই বাসগুলোকে দেখছি, আর আমার মেয়ে স্কুল লাইফটা এখনও মিস করছি। ঠিক আছে, যা হয়েছে সেটা ভালো। তবে একটা জিনিস বুঝতে পারছি, যেটা হচ্ছে টুপুরদের বোধহয় সেকেন্ড ডেতে সিইউইটির ডেটটা পড়েনি, তাহলে এত বাস কিন্তু বেরোতো না। প্রথম দিনে সিইউইটির সিটটা কিন্তু টিপিএসে পড়েছিল, যেটা দেখে বুঝতে পারলাম। দ্বিতীয় দিন, এই দিনটাতে বোধহয় সিইউইটির সিটটা পড়েনি ডিপিএসে, তাহলে ছাত্র নিতে এত বাস কিন্তু যেত না। এসআইএম এ পড়েছে, সেটা একটা কলেজ, এটা ঠিক কথা। তো এখানে দাঁড়ানোর পরপরই একটা দেখলাম, কি বলে, জোড়া শালিক দেখানোর চেষ্টা করলাম, পরে ফুরুত করে পালিয়ে গেল। পরবর্তীকালে একটা খুব ভালো জোড়া শালিক অবশ্য আপনাদের দেখাতে পারবো। তো এখন এই যে অনেক বাচ্চারা এসছে, আমি ভেবেছিলাম আজকে তো টুকুরে শুধু বায়োলজি পরীক্ষা ছিল, তো হয়তো বা অত ভিড় হবে না, কিন্তু দেখলাম প্রচুর ভিড়। আর অধিকাংশ বাচ্চারাই দেখলাম তারা শিলিগুড়ির বাইরের আর কি। তারা, আমি আগের দিন বলেছিলাম আপনাদেরকে যে কেউ এসেছে ওদলাবাড়ি থেকে, কেউ ইসলামপুর থেকে, তারপরে আরও আজকে দেখলাম চোপড়া, তারপর দাসপাড়া, এই সমস্ত থেকে প্রচুর ছেলেমেয়েরা এসছে। তো এই যে আমার মেয়েটা আগের দিন কিনে দিয়েছিলাম এই ট্রাউজারটা, সেটা পরে দাঁড়িয়ে আছে, সে ঢুকে গেল। তারপর একবার আমি কিন্তু ভেবেছিলাম যে আমি আজকে বাড়ি চলে আসবো, কিন্তু তারপর আমার মনে হলো যে থাক, আজকে সময়টা কম। আজকে এই ধরুন 10টা পর্যন্ত দুপুরের পরীক্ষা, 9টা থেকে শুরু হবে, এতটুকু সময় এখানে বসেই কাটিয়ে দিই বরের সাথে। তো এই যে দাদা এই কোন সকালবেলায় চলে এসেছেন, ইনি গোসাই নামে পরিচিত আশপাশের লোকেদের কাছে, যেটা বুঝতে পারলাম। কি পরিশ্রমী মানুষটা, সেই কোন সকালবেলায় চলে এসেছেন। বললেন উনি নাকি প্রত্যেকদিন 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে স্টল দেন। আমি বললাম জিনিসপত্র তৈরি করেন কখন, যে আপনি যে ওই পুরি বানান, তারপর বলে ভোর 3:30টার সময় উঠে আমি কীর্তন করে তারপর আমি সমস্ত জিনিসপত্র বানাই, তারপর আমি এখানে নিয়ে আসি। কি পরিমাণ পরিশ্রমী লোক সে তো দেখে বুঝতেই পারছি। তবে হ্যাঁ, ভদ্রলোকের কিন্তু উপার্জনও ভালো, প্রচুর বিক্রি হয়, মানুষ বিশ্বাস করে খায়, কেনে। আর এখন এই সিইউটির পরীক্ষার জন্য এনার বিক্রি তো প্রচণ্ড পরিমাণে বেড়েছে, এটা ঘটনাই। তবে এসআইএমে যখন নর্মাল ক্লাস চলে তখনও এনার ভালোই বিক্রি হয়, যা বুঝতে পারলাম। আর আমার বরের তো অগুন্তিবার কাপে কাপে চা চলছেই। তা আমি অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর আমার হাজব্যান্ড বললো যাও একটু সামনেটা দেখে এসো, যদি দুপুরে আবার কোনো দরকার হয়, হয়তো বেরোলো। তো যাই হোক, সেটার সম্ভাবনা নেই। আমি গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ এখানে সামনেটাতেই বসে আছেন। তো এরা সবাই না, এদের কারোরই বাড়ি শিলিগুড়িতে নয়, যারা এখানটায় বসে আছেন, বা অধিকাংশেরই 99টা লোকেরই বাড়ি কিন্তু এখানে নয়। যাদের শিলিগুড়িতে বাড়ি তারা কিন্তু অধিকাংশেই বাচ্চাদের নামিয়ে দিয়ে তারা আবার চলে গেছে। তো যাই হোক, ঠিক আছে। এই যে এসআইএমের ভেতরে এই দেশি জবা টবা লাগিয়েছে, দেশি কলকে লাগিয়েছে, দেখে ভালো লাগলো। কালোয়াতি দিয়ে গলা সারতে যায়নি, যেটা সহজলভ্য এবং সহজে বাঁচে সেরকম ফুল দিয়েই তারা করেছে, এবং খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং সে ফুলগুলো অত্যন্ত সুন্দর দেখতে, যে খুব যত্নে বাঁচা যে
ফুলগুলো, সেগুলো যে অসাধারণ কিছু এক্সট্রা সৌন্দর্য বহন করে তা তো নয়। তো যাই হোক, এই জায়গাগুলোতে দেখছি আর ভাবছি যে আমার হাজব্যান্ড বলছে যে সে যখন ছোট ছিল, স্কুলে আসতো, তখন এই জায়গাগুলো নিকষ জঙ্গল ছিল, মানুষ এখানে আসতো না। এখন দেখুন, এখানে আশপাশ থেকে জানতে পারলাম এখন এক একটা করে কাঠার দাম প্রায় 24 লাখ টাকা এই জায়গাতে। ভেতরে কিন্তু বেশ অনেকটা। আর এই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিডি গোয়েঙ্কা স্কুল। এটা শিলিগুড়ির অন্যতম একটা দামি স্কুল, অবশ্যই ভালো স্কুল। এদের ফি স্ট্রাকচারটা বোধহয় শিলিগুড়িতে যত স্কুল আছে সব থেকে বেশি। আর আশপাশে এখনও কিছু খালি খালি জায়গা রয়েছে, কিছুদিন পর হয়তো বা দেখা যাবে সেই জায়গাগুলোও আর খালি থাকবে না। আমার এভাবে হাঁটতে খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম, অনেক গাছ নতুন করে আবার অনেক দিন পর যেন দেখলাম। এই সমস্ত খালি খালি জায়গায় তো আজকাল আর খুব একটা হাঁটা আসা হয় না। আজকে এসে এইটুকুই প্রাপ্তি মনে হচ্ছিল, সত্যি কথা। একদমই পরীক্ষা দিচ্ছে সেটা একটা অন্যতম ব্যাপার বটে। প্লাস যেটা দেখলাম সেটা হচ্ছে অনেকগুলো বিষাক্ত গাছের দেখতে পেলাম, আবার অনেকগুলো খুব ঔষধি গুণসম্পন্ন গাছও দেখতে পেলাম। আর এখান থেকে আজকে ওয়েদার খুব একটা ক্লিয়ার নয়, কিন্তু তাও কি চমৎকার পাহাড়টা দেখা যাচ্ছে, মানে এত সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে তো পাহাড় একটুখানি, আর টুপুরের স্কুল থেকে তো টুপুর জানলা থেকে সারা বছর পাহাড় দেখতে দেখতে ক্লাস করতো। পাশে আবার ওদের পঞ্চনই নদ যেটা আছে সেটা আবার যেত। স্কুলটা যে এত সুন্দর জায়গায় টুপুরের কি বলবো। যাই হোক, সে এখন স্কুলে সে প্রাক্তনী হয়ে গেছে। আর এই জায়গাটাতে যে যাই দেখছি তাই যেন ভালো লাগছে। হতে পারে এগুলো আগাছা জঙ্গল, কিন্তু যেহেতু গাছপালায় আমার ইন্টারেস্ট আছে, বাবা ছোটোবেলায় হাত ধরে ধরে গাছ চেনানো শেখাতো, তাহলে সেই জন্যই আর কি, মানে আমার সত্যি খুব ভালো লাগছিল এই সময়টাতে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, কিন্তু জানেন এই গাছটা কি? এই অতি সাংঘাতিক একটা গাছ। কি সুন্দর পাতাগুলো দেখুন, দেখে মনে হচ্ছে না যে এটাকে কি সুন্দর করে এটাকে ব্যবহার করা যায় ঘর সাজানোর জন্য, বা এই গাছটাকে নিজেদের বাড়িতে ঠাঁই দেওয়া যায়। জীবনেও দেবেন না, ভুল করেও দেবেন না। এটা হচ্ছে বেবি উড রোজ। এটা সাংঘাতিক গাছ, সাংঘাতিক গাছ। মানে এটার ফুল, তারপরে বীজ যদি খায় তো মানুষ মরেই যাবে, পাতা যদি বেশিক্ষণ শোকে হ্যালুসিনেট করতে শুরু করবে। মানে এ সাংঘাতিক গাছ আর কি। অনেক দিন বাদ দেখলাম। আগে ছোটোবেলায় বাবা হাত ধরে ধরে গাছ চেনাতো, তো এই গাছগুলোর ব্যাপারে সাবধান করেছিল। এক্স্যাক্ট এইটাই সাংঘাতিক গাছ। আর যে হ্যালুসিনেশন হবে সেটা যে ঠিক নেশা টাইপের হ্যালুসিনেশন তা না, অসহ্য মাথার যন্ত্রণা, অবহেলায় পড়ে রয়েছে। এটা যে যখন মানে লোক দিয়ে কাটানো হবে, এই গাছগুলোকে না মেশিন দিয়ে কাটানো উচিত। তাই বোধহয় করবে, নিশ্চয়ই লোকে জানে। আমি যখন জানি অনেকেই জানে। নির্লজ্জ গাছ, কলমি এগুলো একবার যদি হলো তাহলে আর মরবে না। নির্লজ্জ গাছ, বেহায়া গাছ বলে এগুলোকে। এই যে এগুলোকে সে গোড়া থেকে তুলে দিলেও আবার হবে। ফুলগুলো খুব সুন্দর দেখতে, রঙটাও খুব সুন্দর, জবার মতো অনেকটা, ওই গোলাপি জবার, সরি পার্পল জবার মতো। এটাকে পার্পল জবা হিসেবে ট্রিট করলেই হয়, কিন্তু হাতে নিলে হয়তো একটু কুচকুচ কুচকুচ করতে পারে, তাই অনেকে নেয় না। কিন্তু এটা ভালো দেখতে লাগছে, বেশ জবা জবাই ফিল হচ্ছে। সহজে মরে না এই আর কি। দেখতে দেখতে গোয়েঙ্কার সামনেই চলে এলাম। যখন চাকরি করতাম তখন গোয়েঙ্কায়, তারপরে টুপুরে স্কুলে মাঝে মাঝে ইনভিজিলেশন পড়তো। ওই মাঝে মাঝে কোথায় হাই সেকেন্ডারি ইনভিজিলেশন, তারপর সিবিএসসির ইনভিজিলেশন, মানে 10th আর কি, সেগুলো পড়তো। এইচএসে এবং হ্যাঁ এইচএসেই মূলত ভালোই টাকা দেয়, কিন্তু এই সিইউইটির পরীক্ষায় সবগুলো, হ্যাঁ এগুলো তো সিইউইটির পরীক্ষায় ভালো পয়সা, সাংঘাতিক কিছু না, যা বেতন সে আন্দাজে কিছুই না, কিন্তু তবুও ওই আর কি এক্সট্রা পেমেন্ট এগুলো, ওই জন্যই আসা। কিন্তু যাদের ধরুন সে অর্থে আর্থিক খুব একটা যে টানাটানি আছে এমনটা নয়, তাদের নিজেদের যোগ্যতাকে কাজে লাগানোর জন্যই পড়ানো, একটা বাইরের জগৎ তৈরি করা, তাদের না বাড়ির কাজগুলো তো থাকে, পরিবারও থাকে, তাদের পক্ষে এই সমস্ত ইনভেস্টিগেশনগুলো খুব খুব কঠিন ব্যাপার হয়। আর যাদের সংসার চালাতে হয় তাদের এই রোজগারেতেই তাদের এই এক্সট্রা ইনকামগুলো খুব কাজে দেয়। ছোটো ছোটো হলেও ওগুলো নেহাত ফেলনা নয়, এটা তো বটেই। আমার তখন অ্যাডোলেসেন্সের মেয়ে ছিল, বয়ঃসন্ধির বাচ্চা, বাবার শরীরটা ভালো নেই, শাশুড়ি মার শরীরটা ভালো নেই। আমি বেরিয়ে যেতাম সকাল 7:30টার সময়, দুপুরে স্কুল বাস আসতো 9টায়। আমি যাওয়া
ফেরা, কোনোটাই নিতে যেতে পারতাম না। শাশুড়ি মা বলতেন, টুকুদের টিফিন টাইম ছিল যে একটাই, যে তোমাকে ও টিফিনটা করে দিতে হবে না, তুমি মানে আমি যদি টিফিন করি তাহলে কমের পক্ষে আমি ধরুন 6:45-7টার মধ্যে টিফিন রেডি করে দেবো, বাচ্চার ব্যাগে ভরে দেবো, সেই একটার সময় খাবে। শাশুড়ি বলতেন আমিই করে দেবো। খুব শরীর খারাপ নিয়ে তিনি করতেন জানেন, অভিযোগ করেননি কোনো দিন। যাওয়া আসা দুটোই শ্বশুরমশাই তুলে দিতেন, না আমি ফেরার সময় থাকতে পারতাম, না আমি যাওয়ার সময় থাকতে পারতাম। খুব অসুবিধা হয়ে যেত আমার, হয়ে যেত মানে কি মানসিকভাবে আর কি। আর তাছাড়া আমি বুঝতে পারছিলাম যে আমার বাচ্চাটার আমাকে দরকার। আর এটাও ঘটনা, ক্লাসে যখন ঢুকে যেতাম তখন আমি রানী ভাই, আমার তখন মানে এত ভালো লাগতো পড়াতে, কিন্তু মাঝখানের ওই যে কাজটা খুব বিরক্ত লাগতো। সকালবেলাটা স্নান করে তাড়াহুড়ো করে যেতেই হবে 7:30 মধ্যে আমাকে রবীন্দ্রনগর মোড়ে পৌঁছাতেই হবে, বাস যাবে। তারপরে ওই সবগুলো হয়ে গেল, ক্লাসে ঢুকে গেলাম, পরের পর ক্লাস, খুব ভালো লাগছে। কিন্তু তারপরে নির্দিষ্ট সময় ফেরত আসবো হঠাৎ করে, ঠিক ফেরত যখন আসবো 99 দিনে তখন ডাকতো মিটিং। বাস তো পেতাম না আমরা, নিজেদেরকেই যাতায়াতটা করতে হতো। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অনেক ভেতরে, খুব একটা আমাদের সাথে কখনো অঘটন ঘটেনি, কিন্তু হতেই পারতো। এই যে আবার সেই বাপরে বাপ, যাই হোক হতেই পারতো, মানে বিপদ মানুষের একদিনই হয়, তার জন্যই মানুষের যাবতীয় প্রস্তুতি থাকে। তা যাই হোক ঠিক আছে, কখনো কখনো যদি আবার মানে বাস ডিউটি, কারণ বাচ্চারা অনেক সময় না বাচ্চাগুলো মারপিট করতো, সেজন্য কখনো কখনো টিচারদের কোনো টিচারদেরকে বাস ডিউটি দেওয়া হতো। প্রিন্সিপাল খুব ভালো ছিলেন, তিনি বুঝতে পারতেন কিছুটা আমার অবস্থাটা, তিনি বাস ডিউটি দিতেন আমাকে, মাঝে মাঝেই দিতেন। সেদিনগুলোতে রিলিফ থাকতো। আর তাছাড়াও মানে একটা টাইমে বাচ্চারা বেরিয়ে যাবে, তারপর আরও 1 ঘন্টা পরে টিচাররা যাবে। হতেই পারে, কারণ গার্জিয়ানদের অনেক সময় কোনো কনফিউশন থাকতে পারে, ছুটি পাতারা আসতে পারে, টিচাররা মজুদ থাকলে ভালোই হয়। হ্যাঁ, কিন্তু যে বাস টাস পেতাম না, যে এটা একটা খুব সমস্যা ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যে টাইম আমাদের বেরোনোর কথা, তাকে খাতিরে ধরুন আমাদের 4টায় বেরোনোর কথা, ঠিক 4:45-র সময় বললাম, যেটা 99টা দিনেই বলতেন আজকে মিটিং আছে, সেই বেরোতে বেরোতে আমাদের বের হয়ে যেত 5টা 5:30। শীতকালে হলে যেত প্রায় সন্ধ্যের কাছাকাছি। আর ওই জায়গাগুলো শুনশান রাস্তা, কলিগরা হেল্প করতেন, যে সমস্ত ছেলে কলিগরা ছিলেন তারা অনেক সময় মোটর বাইকের পেছনে নিয়ে বড় রাস্তা দিয়ে পৌঁছে দিতেন। যেরকম দেখছেন এখন আমি যতটা দূরে এলাম, বড় রাস্তাটা আমাদের স্কুল থেকে ততটাই দূরে ছিল। এই সমস্ত স্কুলের টিচারদের বাস দেওয়া হয়, আমাদেরটা সেটা ছিল না, সেটা একটা মেজর প্রবলেম ছিল, এখন হয়তো হয়েছে। যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। সেই চাকরিটা ছেড়েছিলাম জন্যই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। ভালোই আছি, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখানে দেখতে দেখতে কি সুন্দর একটা জংলি ফুল, এটা বোধহয় লাগানো গাছ জানেন, ছাঁটা হয়েছে। কাউকে এটা জিজ্ঞেস করি এটা কী গাছ, ছাঁটা হওয়ার কথা নয় কিন্তু জানেন, এই যে এই জায়গাগুলোতে কে লাগিয়ে দেবে, কিন্তু ওপর থেকে সবগুলো এক সমান বরাবর কাটা। কত কি যে জানি না, সামান্যই জানি, 1-2 গাছের নামই জানি। এটা জানি লন্ঠন ফুলের গাছ, কি সুন্দর সত্যি কথা, কালার কম্বিনেশন। কেন যে সবাই ঢোল কলমিকে এত নির্লজ্জ বেহায়া গাছ বলে কে জানে, এটাও তো নির্লজ্জ বেহায়া গাছ, এত সুন্দর। ও নিজেকে দেখাবেই, ও নিজেকে শো অফ করবেই, সে গোড়া থেকে উপরে দিলেও কিছুদিন পর আবার হবে। কিছু কিছু গাছ নির্লজ্জ বেহায়া হওয়াই উচিত। কি অপূর্ব সুন্দর কম্বিনেশন বলুন তো। সহজলভ্য হতে নেই, এ যদি কঠিন হতো না, দেখতেন কত সবাই যত্ন করে করে লাগাতো, এমনিই হয়ে থাকে, কেউ আর লাগায় না, এমনি হয়ে থাকে। ফার্নগুলো এগুলো এত ইজি বাঁচানো, হ্যাঁ দেখতে যে কি সুন্দর লাগে, কিন্তু সব ফার্ন আবার লাগানো যায় না ঘরের ভিতর জানেন। কোনটা যে বিষাক্ত মানে ওই আর কি একটু অসুবিধা হতে পারে বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা এলে, তা সেটা তো জানি না। এই তো আধখানা জানার, এইগুলোকে দেখেই আমার কেমন একটা ভয় ভয় করছে। কে বলবে উডরোজ দেখে যে এত সুন্দর গাছটার এত মারাত্মক গুণ আছে, গুণ না দোষ কী বলবো কে জানে, তবে আছে, তার চরিত্রগত দোষ আছে যেটা মানুষের জন্য ক্ষতিকারক। গাছগুলো ইয়েতেও খায় না, গরুতেও খায় না, জানি না গরু হ্যালুসিনেট করে কিনা জানি না, গরুর হ্যালুসিনেশন হলে সে কী হবে সেটাও জানি না, তবে যাই হোক তারা খায় না, ছাগলে গরুতে খায় না। বাজার টুপুরের আছে 12:30টার সময় ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট, আমি ব্যাংকে যাব, চুল ছাঁটাবো, তারপরে
দেখি আজকেই পারলে একটু হেনা করবো, নাও করতে পারি, কালকেও করতে পারি, মেয়ের আমার রাগ হতে পারে তাহলে, তা আমাকে ছাড়া মা করে নিলে। তারপর দেখি কি করি, কত যে কাজ মাথার সাথে একসাথে ঘুরছে। জুতো কিনতে হবে, অনেকগুলো জামা কাপড় কিনতে হবে, বিশেষ করে আমার বরের। সব মিলিয়ে মিশিয়ে পরপর কটা দিন খুব চাপে যাবে। এখন আপাতত মেয়ের 10টা পর্যন্ত, 10টাও না, হ্যাঁ 10টা অবধি পরীক্ষা, 9টা থেকে 10টা। এখন 9টাও বাজে না। আলপনা যতক্ষণে চলে এসছে, 8:30টায় আসে, ও চলে এসছে এতক্ষণ। এসআইএম এর ভেতরে এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু আবার অন্য গাছ। এটা হচ্ছে মর্নিং গ্লোরি, ফুল ফোটেনি, কিন্তু এটা মর্নিং গ্লোরি গাছ, এটা বিষাক্ত গাছ না, একই রকম দেখতে হয়, অনেক রকমের গাছ আর কি। যাই হোক, ঠিক আছে, এখন আপাতত হাঁটতে হাঁটতে ফিরছি, আবারও দেখছি যে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। ভেতরটা ঢুকতে ভালো লাগতো, তবে এখন এই মুহূর্তে ঢোকা যাবে না। আর এই যে বলেছিলাম 2 শালিকের দেখা মিটবে, এই যে চমৎকার 2টো শালিক দেখানো হয়ে গেল। আমি এরপর গাড়িতে বসে যাচ্ছি, কারণ ভীষণ গরম লাগছে, ভীষণ ভীষণ গরম লাগছে। আর যেটা দেখাচ্ছি এই প্লাস্টিকটাকে, এটাকে খুব শীঘ্রই নেক্সট যেদিনকে আমাদের সার্ভিসিংয়ে যাওয়া হবে, এটাকে চেঞ্জ করে এর মধ্যে কাভার লাগিয়ে দেওয়া হবে। প্লাস্টিকটা আমি অনেক দিন থেকেই বলছি, আমি টুকু দুজনেই বলছি বুম বাঁধা কিছুতেই না, না ওটা থাকলে না একটু বেশ নতুন নতুন ফিল হয়, সেই জন্য সে বলছে। কিন্তু সম্ভবত সে এবার সার্ভিসিং করতে গিয়ে সেটাকে খুলে আনবে। তো আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে, আমি গাড়ি থেকে আর বেরোইনি, গাড়িটা এসিতে চালিয়ে দিয়েছে। তা সেখানে বেশ আরামে বসেছিলাম। তারপর মেয়ের বাবা মেয়েকে নিয়ে এসে এখানে এলো, সামান্য একটু দূরত্ব তো, গাড়িটা যেখানে রাখা ছিল আর কি। তারপর সে দেখুন পরীক্ষাটা শেষ হচ্ছে, সে প্রচণ্ড রিলিফড, এবং সে এখন কেত মারা শুরু করে দিচ্ছে। একটু বাদে সে আর তার বাবা বেরোবে। এখন আপাতত বাজে কটা, এই 10:15 মতো, বাড়ি পৌঁছতে পৌঁছতে 11টা। তো খুব আনন্দিত, পরীক্ষাটা শেষ হয়েছে, সেও খুব রিলিফড, আমরাও খুব রিলিফড। এবারে আপাতত বাড়ি যাই। মেয়েকে দেখছি আর ভাবছি যে বাবারে বাবা, এই তো পরীক্ষাটা শেষ হলো, এখনই কেত মারতে হবে, একটুখানি বিশ্রাম মতো নিতে পারিস। কিন্তু নাও খুব খুশি। আর এর পাশে যেটা পেরোলাম সেটা হচ্ছে বসুন্ধরা বলে একটা জায়গা আছে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত এই যে মেয়ের মুখটা দেখিয়ে দিলাম। আজকের দিনের জন্য বিদায় নেব বন্ধুরা, আমি আর টুপুর মিলেই আজকে আপনাদেরকে টাটা করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই হাসি মুখ নিয়ে আমার ভিডিও দেখবেন। ততক্ষণের জন্য বিদায়।